তার দাবি আছে। কি দাবিতে এখানে আপনারা অবস্থান নিয়েছেন? আমি নিজেও বলতে পারলাম না। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে নাগরিক পার্টি। এ বিষয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, কোন দল নিষিদ্ধ করা হবে কিনা সেটা ঠিক করবেন বাংলাদেশের জনগণ। এখানে কোনো দলের হস্তক্ষেপ চলবে না। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত ইউনূসের তারা রাষ্ট্র পরিচালনা করার কোনো অধিকার নেই। সে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, অসাংবিধানিকভাবে দখল করেছে। তাকে যে কোনোই হোক, তাকে ক্ষমতা থেকে হটিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এবার আমেরিকার ট্রাম্প সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে আইসিসি, জাতিসংঘ ও ইন্টারপোলের কাছে। এই সরকারের যে ইচ্ছা মায়ানমারের মধ্যে করিডোর দিবে, আরাকান আর্মিকে সহযোগিতা করবে, সেই ইচ্ছা আর পূরণ হচ্ছে না। করিডোরের স্বপ্ন শেষ। এবার প্রেস সচিব বললেন, তার আগে অর্থাৎ করিডোর দেওয়ার আগে সবার সঙ্গে আলোচনা করা হবে। তার মানে গণেশ উল্টে গেছে। তার মানে আপনারা বুঝেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের করিডোর দেওয়ার কোনো এখতিয়ার নেই। আপনারা একটু বেশি বাড়াবাড়ি করতে গিয়েছিলেন। আমাদের জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না তিনি তার বড় দাবি করছেন 2-4% না ভাই 50%। জাতীয় নাগরিক পার্টির শুক্রবারে যে সমাবেশ ছিল সেখানে অর্ধেক লোকই ছিল ভাড়া করা। কথা কিন্তু সত্য, অর্ধেক না হোক কাছাকাছি লেভেলের হবেই হবে। কারণ আপনি কি মনে করেন এই যে 2000 লোকের উপস্থিতি দিয়ে তারা এত বড় একটি দলকে নিষিদ্ধ করতে পারবে বা এই দাবিটা তারা আদায় করে নিতে পারবে কিনা? এই মুহূর্তে তাদের সামনে আসলে আর কোনো রাজনীতি নেই। উপলার রাজনীতি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কাজে এনসিপি কি দাবি তুললো না তুললো, তাতে আওয়ামী লীগের তেমন কিছু হবে কি হবে না এটা নিয়ে আমার প্রচুর। বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছেন এই নিঝুম মজুমদার বর্তমানে আওয়ামী লীগের গুজব প্রচার সেল সিআরআই এর দায়িত্বে রয়েছেন। বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের জাল বুনছেন তিনি। এখন শেখ হাসিনা দেরিতে হলো এই সব দাউদ বাটপার নেতাদের চরিত্র বুঝতে পেরেছে। কারা আওয়ামী লীগের সর্বনাশ করেছে, কারা তার সর্বনাশ করেছে, কারা এই আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীদের সর্বনাশ করেছে। এখন শেখ হাসিনা এদের উপর খুবই ক্ষিপ্ত। ট্রাম্প সরকারের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি হাবিব সিরাত ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। ট্রাম্প সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে আইসিসি, জাতিসংঘ ও ইন্টারপোলের কাছে। নিউ ইয়র্ক ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান লুমেন কমিউনিটাটিস ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও বোর্ড পরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে এই পিটিশনটি দাখিল করা হয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই পিটিশন দাখিলে নাকি যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সরকারের অনুমতি নেওয়া হয়েছে। আরো পরিষ্কারভাবে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতিতেই যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে এই পিটিশনটি দাখিল করতে সক্ষম হয়েছেন। জানা গেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশিষ্ট সদস্যরা ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত, জাতিসংঘ ও ইন্টারপোলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে। এই সব অভিযোগে ইউনূস এবং তার সহকারীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতার আতাত এবং সাংবিধানিক সংঘাতের অভিযোগ আনা হয়েছে। লুমেন কমিউনিটাটিস ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও বোর্ড পরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে গত 21 এপ্রিলই এই পিটিশনটি দাখিল করা হয়েছে। তানভীর কায়সারের নেতৃত্বে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছিল এবং এই পিটিশন দাখিলে আইনি বিষয়গুলি সামলেছেন মাহফুজ হায়দার। দেখুন, একেবারে নাম করে বিস্তারিত তথ্য সহকারে এই পিটিশনটি দাখিল করা হয়েছে এবং এরা সকলেই যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি। ইউনূসের বিরুদ্ধে দাখিল করা এই পিটিশনে 2024 সালের জুলাই থেকে 2025 সালের এপ্রিল পর্যন্ত সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিস্তৃত রূপরেখা আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কাছে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে 7 শতাধিক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের গণহারে মুক্তি, চরমপন্থী জঙ্গি গোষ্ঠীগুলিকে পুনরায় সক্রিয় করে তোলা, ছাত্র বিক্ষোভকারী সাংবাদিক ও নারীদের টার্গেট করা, গুম, নির্বিচারে হত্যা, নির্যাতন করা, গর্ভবতী পুলিশ কর্মকর্তাকে হত্যা সহ বিভিন্ন যৌনতাকে সমর্থন দেওয়া এবং এর সাথে রয়েছে বাড়িঘর, সংবাদ মাধ্যম ও আদালতে অগ্নিসংযোগের বিষয়টি। এই আইনি আবেদনে রোম সংবিধির একাধিক অনুচ্ছেদ লঙ্ঘনের বিষয়ে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে গণহত্যা অনুচ্ছেদ 6, মানবতা বিরোধী অপরাধ অনুচ্ছেদ 7, যুদ্ধাপরাধ অনুচ্ছেদ 8 এবং ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতা অনুচ্ছেদ 15 ও 25 অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া অভিযোগপত্রটিতে জাতিসংঘের সনদে
প্রসঙ্গদের উল্লেখ রয়েছে, যেখানে সার্বভৌমত্ব লঙ্ঘন ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত না করার বিষয়গুলিকেও তুলে ধরা হয়েছে। আবেদনপত্রটিতে আরও বলা হয়েছে, বিদেশি সহায়তার অপব্যবহার ও মতাদর্শগত অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে। অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের জন্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। আপনারা জানেন যে মোহাম্মদ ইউনূস অনেক ব্যবসা খুলে বসে আছেন আমেরিকাতে, যার জন্যই এই কথাটি বলা হচ্ছে। আবেদনকারীরা ইন্টারপোলের কাছে ইউনূস ও সংশ্লিষ্ট শাসক গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে রেড নোটিশ বা ডিফিউশন অ্যালার্ট জারির অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তদন্ত ও গ্রেপ্তারের জন্য যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসির সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। অর্থাৎ একটু পরিষ্কার করে যদি বলা যায় তাহলে বলতে হবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগেও মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন। এবার দেখার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে, আইসিসি কি পদক্ষেপ গ্রহণ করে এবং সর্বোপরি ইন্টারপোল ইউনূসের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। সেক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কি রেড নোটিশ বা রেড অ্যালার্ট জারি হবে? এবার প্রেস সচিব বললেন তার আগে অর্থাৎ করিডোর দেওয়ার আগে সবার সঙ্গে আলোচনা করা হবে। তার মানে গণেশ উল্টে গেছে। তার মানে আপনারা বুঝেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের করিডোর দেওয়ার কোনো এখতিয়ার নেই। আপনারা একটু বেশি বাড়াবাড়ি করতে গিয়েছিলেন। বেশি বাড়াবাড়ি করতে যাওয়ার ফল যে ভালো হয় না সেটা তো আমরা সবাই বুঝি কিংবা জানি। সরকার দেরিতে হলেও এই যে এই উপলব্ধি, অবশ্য প্রেস সচিবের কথাই তো কখন কি বলেন ঠিক নাই, যদি এই কথাটা ঠিক হয়, যদি সরকার সিদ্ধান্ত নিয়েই থাকে যে সবার সঙ্গে আলোচনা করেই করিডোর দেওয়া হবে, তাহলে অন্তত এবার নিশ্চিত করা যাচ্ছে যে জাতিসংঘ চাক আর যুক্তরাষ্ট্র চাক, এই সরকারের যে ইচ্ছা মায়ানমারের মধ্যে করিডোর দিবে, আরাকান আর্মিকে সহযোগিতা করবে, সেই ইচ্ছা আর পূরণ হচ্ছে না। করিডোরের স্বপ্ন শেষ। সরকার বুঝতে পেরেছে করিডোর দেওয়া আর সম্ভব নয়। রাজনৈতিক দলগুলো সবাই যখন বিরুদ্ধে অবস্থান করছে, একমাত্র এনসিপি তাদের পুঁজি, এনসিপির পুঁজি দিয়ে যে কোনো কিছু হবে না। গতকালকে এনসিপির সমাবেশই সেটা বলে দিয়েছে। সেই সমাবেশে কত লোক হয়েছে সেগুলো আমরা পাখির চোখে বিভিন্ন স্টিল ছবিতে আপনাদেরকে বুঝিয়েছি, এবং সেই সমাবেশের লোক সংখ্যা এবং কিছু ভাড়া করে নিয়ে আসা লোক দিয়ে, যেটা গ্লোবাল টিভিতে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যে যাদেরকে যারা মিরপুর সহ বিভিন্ন এলাকা থেকে গিয়েছেন মহিলারা এবং একেবারে কিশোর ছেলে পেলে, তারা বলছে তারা কিছু জানে না। অনেকে বলছেন, প্রশ্ন করলে বলছেন যে আমার দাবি হাসান ভাই, আপনার দাবি কি দাবিতে এসেছেন? বলছেন হাসান ভাই। কি করতে এসেছেন, কি করতে এসেছেন? খালেদা জিয়াকে চাইতে এসেছি। তো এই ধরনের মালগুলোকে যখন ভাড়া করে আনা হয় তখন বোঝাই যায় যে আদতে এই শক্তি দিয়ে সরকার কি করতে পারবে, এই শক্তি দিয়ে এনসিপি বা কি করতে পারবে, যে শক্তির গোমর ফাঁস হয়ে যায়। বাইতুল মোকাররমে জুম্মার নামাজের পরে সমাবেশ ডেকেও সেই সমাবেশের লোক সংখ্যা করা সম্ভব হয় না। সমাবেশের এক সাইডের রাস্তা ফাঁকা থাকে, আরেক সাইডের রাস্তা খুব বেশি হলে 50 মিটার এলাকাও ভরে না। সেই সমাবেশ দিয়ে আদতে শুধুমাত্র মিডিয়া সর্বস্ব রাজনৈতিক দল হয়েই থাকা যাবে, এর বেশি কিছু করা যাবে না। আমার মনে হয় প্রেস সেক্রেটারির আজকের এই উপলব্ধি এটুকু নিশ্চিত করে যে সরকারের করিডোর দেওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে। আওয়ামী লীগের যে এইটি বিরাট একটা বড় ক্রাইসিস, এই ক্রাইসিসের জন্য অনেকেই বৈষম্য বিরোধীদের উপর খেপা, কিন্তু আমি মনে করি বৈষম্য বিরোধীদের উপর রাগ করার আগে ভাবেন যে এই সিচুয়েশনটা তৈরি করলো কারা। আসলে এর জন্য দায়ী আওয়ামী লীগের নেতৃত্ব লেভেলের কিছু বড় বড় নেতা, যাদেরকে আমরা একদম মহামানব ভাবি। এরা আসলে চুর, বাটপার, টাউর, এবং ওইসব নেতৃত্বের সংকটের কারণে দল অনেকটা খাদে পড়ে গেছে। এখন কাউরে খুঁজে পাওয়া যাচ্ছে না, ইনক্লুডিং শেখ পরিবার, কেউ নাই। একমাত্র শেখ হাসিনা ছাড়া মোটামুটি সবাই নিরুদ্দেশ। অনেকেই টাকা পয়সা, হাজার কোটি টাকার মালিক হয়ে বিদেশে বাটার ঘি খাইতেছেন, মসজিদ আও দিতেছেন, হ্যাঁ আরাম করতেছেন, বাচ্চা কাচ্চা বিদেশে পড়তে দিয়ে দিচ্ছেন, হ্যাঁ আহা বেশ এরকম অবস্থা। কিন্তু আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী এখন বিপদে, শঙ্কায়, হ্যাঁ প্রতিটি মুহূর্ত তাদের কাটছে কষ্টে। তো এখন এই অবস্থা হলো কেন? এবং ওইসব নেতারা যাদেরকে তারা তিলে তিলে গড়ে তুলেছিলেন, এইসব নেতারা এখন খোঁজও খবর নেন না তৃণমূলের নেতাদের। তাদের টাকার অভাব না অন্য সমস্যা, বাড়িতে ভাত তরকারি আছে কিনা, বাচ্চার দুধ আছে কিনা, এগুলোর কেউ খবর নেয় না। এখন আমরা মাঝে মধ্যে দেখি যে আরাফাত, আওয়ামী লীগ নেতা নানক, বাহুদ্দিন নাসির, এরা মাঝে মাঝে অনলাইনে এসে একটু টু দেন, হাসান মাহমুদ দেন। কথা হলো যারা বিদেশে আছেন তাদের তো কথা বলতে অসুবিধা নাই, কিন্তু তারা কথা বলছেন না কেন সেরকম? নাকি তারা ভয় পাচ্ছেন, নাকি নেত্রী তাদের বারণ করেছেন? যতটুকু শোনা যায় শেখ হাসিনা তার সিদ্ধান্ত বদল করেছেন। তিনি এখন আর এদেরকে বিশ্বাস করেন না। এইসব নেতাদের 90%কেই তিনি অবিশ্বাস করেন এখন, কারণ তাদেরকে বিশ্বাস করে তিনি দায়িত্ব দিয়েছিলেন। তাদের 90%ই তার সাথে বেইমানি করেছেন। তারা বেইমানি করেছেন আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীদের সাথে। আওয়ামী লীগকে ব্যবহার করে, শেখ হাসিনাকে ব্যবহার করে তারা লুটপাট করেছেন, সম্পদের পাহাড় করেছেন। আর আজ যার দায়ভার বহন করতে হচ্ছে কাকে? ওই আওয়ামী লীগকে, ওই লক্ষ লক্ষ নেতা কর্মীকেই বহন করতে হচ্ছে, যারা টাকা পয়সা বানায়নি, যারা শুধু শ্রম দিয়ে গেছে।
এবং এই দায়ভার বহন করতে হচ্ছে শেখ হাসিনাকে। এখন শেখ হাসিনা দেরিতে হলো এই সব টাউট বাটপার নেতাদের চরিত্র বুঝতে পেরেছেন, কারা আওয়ামী লীগের সর্বনাশ করেছে, কারা তার সর্বনাশ করেছে, কারা এই আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীদের সর্বনাশ করেছে। এবং এই সর্বনাশকারীদের তালিকায় খোদ শেখ পরিবারের লোকজনও আছেন মানে ভরে ভরে আছেন। এখন শেখ হাসিনা এদের উপর খুবই ক্ষিপ্ত। আমরা যাদেরকে তাদের কাছে আমরা যাদেরকে শেখ হাসিনার কাছের মানুষ জানি, তারা কিন্তু এখন আর কাছের মানুষ নাই। তারা অনেকে মির্জাপুরের কাতারে নাম লেখাইছেন, খন্দকার মুস্তাকের লাইনে নাম লেখাইছেন। এবং যতটুকু জানা যায় শেখ হাসিনা এখন ওইসব নেতাদের ফোনও ধরেন না, তিনি এদেরকে কোনো নির্দেশনা দেন না। এবং যতটুকু জানা যায় যে আগামীতেও আওয়ামী লীগ যদি মাঠে নামে, আওয়ামী লীগের অবস্থা যদি একটু ভালো হয়, ওইসব তথাকথিত নেতাদের 90%কে তিনি ধুলাই দেবেন। নেতৃত্বে তো রাখবেনই না, এদের বিরুদ্ধে শাস্তিও তিনি নিতে পারেন। তাহলে দল চলবে কিভাবে? শেখ হাসিনা এখন অনেকটাই বদলে গেছে। তিনি চান দলকে বদলে ফেলতে, ভুলকে শুধরাতে, এবং ওই যে বাসী, সেই যে কালফিট যারা নেতা ছিলেন, যারা একসময় শেখ হাসিনার বিশ্বাসবাদন ছিলেন, যারা এই বিশ্বাসের মগডালে বসে কুকীর্তি করেছেন, বিশ্বাস ভঙ্গ করেছেন, জাতির সাথে বেইমানি করেছেন, আওয়ামী লীগের সাথে করেছেন, তাদেরকে তিনি প্রত্যাখ্যান করে নতুন নেতৃত্ব তৈরি করবেন তৃণমূলকে তুলে নিয়ে। তৃণমূলের অনেক নেতা কর্মী আছেন যারা ত্যাগী, সৎ, মেধাবী, সাহসী, তাদেরকে এই মিড লেভেলের নেতাদেরকে তুলে আনবেন তিনি কেন্দ্রীয় নেতৃত্বে, এবং আওয়ামী লীগ বদলে যাবে। এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী চান যে আওয়ামী লীগ বদলে যাক, এই কালো অধ্যায় থেকে বেরিয়ে আসুক। এবং জানা যাচ্ছে যে আওয়ামী লীগ তার বদলের এই যে পর্ব সেটা শুরু করেছে, শেখ হাসিনা নিজেই শুরু করছেন সেটি। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটা মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলামী। এই মহাসমাবেশে অনেকগুলো দাবি এসছে, অনেকগুলো কথা এসছে, অনেক ঘটনা ঘটেছে। সেগুলো আসলে আমরা কিভাবে দেখব, কি ইম্প্যাক্ট পড়ছে, এবং সবচেয়ে জরুরি কথা, মাঠে নেমে কি অর্জন করতে চাইল হেফাজতে ইসলামী। আমাদের মনে পড়ে নিশ্চয়ই 2013 সালের সেই শাপলা চত্বরের মহাসমাবেশের সময়, সে সময় একটা বিশেষ উদ্দেশ্যে তারা যেমন মাঠে নেমেছিলেন, এবারও নামলেন। এবার শেষ মুহূর্তের হাইপ হচ্ছে এটা যে নারী বিষয়ক কমিশন যেটা সরকার তৈরি করেছে তার রিপোর্ট বাতিলের দাবিতে, সেই কমিশন বাতিলের দাবিতে তারা নেমেছেন। যদিও এই 3 মে ঢাকায় তারা মহাসমাবেশ করবেন, সেটা আরও আগেই সম্ভবত নির্ধারিত ছিল, চিটাগংয়ে এটা ঘোষণা দেওয়া হয়েছে, তখন ওই রিপোর্টটা আসলে প্রকাশিত হয়নি। অনেক কথা হয়েছে, অনেকজন অনেকভাবে এই সমাবেশে বক্তৃতা করেছেন, অনেকের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে, বাইরে ঘটা 2-1টা ঘটনা নিয়েও তীব্র বিতর্ক হয়েছে, অনেকে না জেনে মন্তব্য করেছেন। যেমন শেখ হাসিনার একটা কুশপুত্তলিকাতে যেটা ফাঁসি দেওয়া ছিল প্রতীকীভাবে, সেটায় জুতাপেটা করছেন হেফাজতের সমাবেশে আসা মানুষরা। এটাকে অনেকে নারীর প্রতি তাদের ঘৃণা প্রদর্শন হিসাবে ইন্টারপ্রেট করতে চাইছেন। গ্লোবালি কোথাও কোথাও এটা হতেই পারে, এবং ভারত এটাকে সেই চেষ্টা করতে পারে, কিন্তু এটা আদতে শেখ হাসিনার প্রতি ঘৃণা, সেটা নিয়েও কথাবার্তা হয়েছে। এবং আমি দেখলাম ফেসবুকে অনেকে না জেনে বা বিস্তারিত না বুঝে এটাকে এভাবে ইন্টারপ্রেট করছেন। কিন্তু বক্তৃতা যা হলো, যেমন হলো, তাতে কি কি দাঁড়ালো, আমি যদ্দূর ধারণা করতে পারি হেফাজতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা ছিল তাদের বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলা শেখ হাসিনার সময় হয়েছে সেগুলো প্রত্যাহার করা। একজন বক্তাকে বলতে শুনেছি যে তারা তাদের নেতৃবৃন্দকে নিয়ে ডক্টর ইউনূসের সাথে একাধিকবার দেখা করেছেন, বৈঠক করেছেন, তাদের মামলার প্রত্যাহার চেয়েছেন, কিন্তু এখন সেটা হয়নি। আমি এই একটা দাবিতে তাদের সাথে শতভাগ সংহতি প্রকাশ করছি। শেখ হাসিনার সময়ে ট্রুলি বিভিন্ন শ্রেণী, পেশা, বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করে মানুষকে হয়রানি করে নিয়ন্ত্রণ করার চেষ্টা হতো। এই সরকারের অধীনে এসে পলিটিক্যাল বহু মামলা প্রত্যাহার করা হয়েছে, এমনকি প্রধান উপদেষ্টার মামলাও প্রত্যাহার করা হয়েছে। তাহলে হেফাজতের বিরুদ্ধে অন্যায় মামলাগুলো কেন প্রত্যাহার করা হবে না? এটা খুবই ভাইটাল প্রশ্ন, এবং আমি আশা করি সরকার খুব দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেবে। কিন্তু যেটা প্রধান হাইপ তৈরি হলো, এবং এটাকে কেন্দ্র করেই আমি ধারণা করি বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব পড়বে, সেটা হচ্ছে নারী বিষয়ক একটা কমিশনের রিপোর্টের উপরে ভিত্তি করে তারা কথা বলেছেন, এবং শেষে 12 দফা একটা তাদের দাবিনামা পেশ করেছেন, সেগুলোও শুনেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন সেটা। প্রথম একটা কথা একটু জেনারেলি বলি, সেটা হচ্ছে এই মঞ্চ থেকে অত্যন্ত পরিচিত, সুপরিচিত মানুষজন, সুপরিচিত ধর্মগুরুরা অত্যন্ত বাজে ভাষায়, অশ্লীল ভাষায় এই কমিশনের মানুষজনকে, সোজা বাংলা যদি বলি, গালাগাল করেছেন। এ ধরনের গালাগাল এই মানুষগুলো যারা বলেছেন তাদের জন্য শোভন নয়। আমরা এরকমভাবে তাদেরকে দেখতে চাই না। এমনকি ধর্মের হেফাজতে ইসলাম, যে ইসলামকে হেফাজত করার কথা তারা বলেন, এ ধরনের ভাষা সেখানেও অ্যাকসেপ্টেবল না। কিন্তু এগুলো হয়েছে, প্রকাশ্যে হয়েছে, এবং আমরা কোনোভাবে কখনো কোনো রকম নিন্দা পর্যন্ত সরকারের দিক থেকে, আমি রাতে যখন ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত দেখিনি। অথচ এই কমিশনটা তো সরকার তৈরি করেছিলেন,
ওনারা নিজে নিজে গিয়ে কমিশন তৈরি করে এই রিপোর্ট বানান। এটা প্রধান উপদেষ্টা মণ্ডলী সহ আলোচনা করে এই কমিশন এবং এদের সদস্যদেরকে ঠিক করেছেন এবং তারা মনে করেছেন তারা একটা জেনুইন, তারা তাদের বিচার বিবেচনা প্রয়োগ করে স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে তারা একটা রিপোর্ট তৈরি করতে পারবেন, সেটা রিলাই করেছেন। ওই সরকারকে আমরা দেখিনি পাশে দাঁড়াতে। যে ধরনের হেট স্পিচ ওখানে দেয়া হয়েছে এটা খুব ভয়ঙ্কর, আমি খুব কঠোরভাবে এটা নিন্দা করছি। এরপর বিভিন্ন বক্তব্য এসছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হেফাজত আবারও বলছি যে মাঠে কেন নামলো। আমি মনে করি এর পেছনে অনেকগুলো কারণ আছে, আমি শেষের দিকে আলোচনা করব। সমস্যা মূলত হয়েছে নারীর, মানে আমাদের ইসলামিক পারিবারিক আইনগুলো নিয়ে নারীর সম্পত্তির উত্তরাধিকার, এটা সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। এখানে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া নিয়েও তীব্র বিতর্ক আছে, এগুলো আছে, সেটা ঠিক আছে। কিন্তু আমরা একটা জিনিস যেটা পছন্দ করতাম, নারীদের ব্যাপারে যেসব মন্তব্য, যেসব সাজেশন দেওয়া হয়েছে, এগুলো ইসলামের সাথে কোনো কোনো ক্ষেত্রে, এমনকি অন্য ধর্মের সাথেও নারীর সম্পত্তির অধিকার যেভাবে বলা হয়েছে সেটা হিন্দু ধর্মের সাথেও সাংঘর্ষিক হয়। সো এই সাংঘর্ষিক ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা, বক্তব্য, বিতর্ক, আলোচনা, কথাবার্তা হতে পারত। মহাসমাবেশ করে এটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে এবং ডক্টর ইউনূসকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে যে তার পরিণতি শেখ হাসিনার সাথেও খারাপ হইতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো তারা হতে পারতো এবং আমরা দেখতে পছন্দ করতাম যে বাংলাদেশে তারা রীতিমতো বাহাসে ডাকছেন এই কমিশনের সদস্যদেরকে, ওপেন একটা ডিবেট হবে যেখানে সব চ্যানেল সেটা লাইভ করবে, তারা তাদের যুক্তি, তাদের আলাপ, তাদের কথাবার্তা বলবেন। এমনকি ইসলামেরও বিভিন্ন রকম চিন্তা আছে, আসলেই আছে। তার প্রমাণ হলো এই মঞ্চে বক্তৃতা করা একজন খুব বিখ্যাত মানুষ আরেক বিখ্যাত মানুষকে, যিনিও খুব বিখ্যাত ধর্মগুরু, ওয়াজ করেন মানুষকে, লক্ষ লক্ষ মানুষ যার ওয়াজে যায় তাকে কাফের বলছেন। সো ইসলামের ইন্টারপ্রিটেশনেরও প্রশ্ন আছে এবং অনেকে অনেক রকম ইন্টারপ্রিটেশন করেন, এটাও ভুল না। যাই হোক, এই বিতর্কগুলো, এই আলোচনাগুলো আমাদের সামনে আসতে পারত এবং আমরা একটা বিতর্কের সমাজ চেয়েছিলাম, আলোচনার সমাজ চেয়েছিলাম, সমালোচনার সমাজ চেয়েছিলাম। কিন্তু এই যে সমাবেশ করে বলে দেয় এটা করতে হবে, না হয় সব শেষ করে ফেলা হবে, তারা না হলে তারা আরও 23 তারিখ তারা বিক্ষোভ করবেন, বিভিন্ন বিভাগে সমাবেশ করবেন আগামী 3 মাসের মধ্যে, মানে এই চাপ তারা জারি রাখতে চাইছেন সরকারের উপরে, চাপের মাধ্যমেই এটা বন্ধ করবেন। এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা না। এমনকি বিশেষ করে নারী বা পারিবারিক যে আইনগুলো ইসলামের সাথে প্রাথমিকভাবে কন্ট্রাডিক্ট করছে বলে মনে হয়, যেগুলো বলা হচ্ছে, তারা যেগুলো দেখাচ্ছেন এগুলো ঐচ্ছিক করা হয়েছে, মানে এই আলাপটা অনেকে সরিয়ে রাখছেন। এটা বলা হয়নি যে সরকারের এক্সিস্টিং যে পারিবারিক আইন আছে সেটা থেকে এটা সরিয়ে ফেলতে হবে, কারণ এটা তো ভুল না। সম্পত্তির বন্টনজনিত যে আয়াতগুলো কোরআনে আছে সেগুলো ব্যক্তির মৃত্যুর পর, তাই কেউ কেউ বলেন, আমি এই ব্যাপারে এক্সপার্ট নই, যে জীবদ্দশায় কেউ চাইলে সেটা সমানভাবে বা ভিন্নভাবে করতে পারেন, কারণ মৃত্যুর আগ পর্যন্ত সম্পত্তির ওনার যিনি সম্পত্তি অর্জন করেছেন তিনি। যাই হোক, আমি সব ডিবেটে ঢুকতে চাইছি না, আমি বলছি এই ডিবেটগুলো নিয়ে আলোচনা হতে পারত। আর ওই যে বললাম, সবসময় একটা সিলেক্টিভ ধরনের বিষয় নিয়েই তারা কাজ করেন, এটাও প্রশ্নের উদ্রেক করে। একটা এত বড় সংগঠন যখন কথা বলবেন তখন এই আলাপটা আসতে হবে, কারণ ইসলামকে হেফাজত করার যখন কথা, ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয় নিয়ে যদি তাদের মতদ্বৈততা থাকে, তাহলে তো আসলে একটা ইসলামের শরিয়া স্টেট ছাড়া সেটা সম্ভব না। আমাদের কি চুরি করলে হাত কাটার আইন আছে, অথচ এটা তো কোরআনের বিধান, হাত কাটার আইন নেই। তো তাহলে কি সেটার জন্য আমরা কোনোদিন দেখবো তারা মাঠে নামছেন? সুদভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা আমাদের আছে সেটা কি ইসলাম সাপোর্ট করে না? তাহলে ইসলাম হেফাজত করার জন্য কি এটাও বাদ দিতে হবে? বিরাট তালিকা করা যায়, আমি বিস্তারিত আলোচনায় ঢুকছি না। তাহলে কি তারা যেভাবে বলছেন, ইসলামকে হেফাজত করার কথা যেভাবে বলছেন, তাহলে তো সেটা দাঁড়ালো এই রকম যে একটা খেলাফত রাষ্ট্র যেখানে ইসলামের শরিয়ার ভিত্তিতে দেশ চলবে, তাহলে তো সেই কথাটা স্পষ্টভাবে বলে ফেলাই উচিত। না হয় তারা তো চেরি পিক করছেন, কিছু জিনিস নিচ্ছেন, কিছু জিনিস নিচ্ছেন না। এবং বিশেষ করে নারী ঘটিত বিষয়, নারীদের সাথে জড়িত বিষয় যেহেতু এরকমভাবে তারা কথা বলছেন, এটা একটা ভিন্ন ডাইমেনশন আছে, সেই ডাইমেনশন নিয়েও আমাদের কথা বলা উচিত হবে। যে কথাটা বলছিলাম যে এখানে অনেকেই বক্তৃতা করেছেন, সেই বক্তৃতার মধ্যে রাজনৈতিক নেতা একজন অন্তত আমাদের চোখে পড়েছে, যার বক্তৃতা আমাদের সামনে এসেছে, জনাব হাসনাত আবদুল্লাহ। তিনি মূলত আওয়ামী লীগকে নিয়ে, তাদের নিষিদ্ধ করা নিয়ে আলাপ করেছেন। ডক্টর ইউনূস আওয়ামী লীগের নির্বাচনে পার্টিসিপেশন নিয়ে তাদের ইচ্ছের কথা বলছেন, সেটার বিরুদ্ধে বলছেন। এনসিপি রিসেন্ট টাইমসে এটা করছে এবং শেষ মুহূর্তে এসে তিনি এই কমিশনের রিপোর্টও ঠিক পুরো বাতিল করে দিয়েছেন। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা, যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পাই, সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে মানে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এরকম ফান চলা করতে সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।